আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে সিম্পল হারমোনিক মোশন এর এই চ্যাপ্টারটা শুরু করছিলাম। ওখান থেকে সিম্পল হারমোনিক প্রথমে টাইম পিরিয়ড কি বা পিরিয়ডিক মোশন কি এগুলো পড়লাম, অসিলেশন, সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ওই যে বেসিক কিছু ডেফিনিশন ছিল, ইকুইলিব্রিয়াম পজিশন, কমপ্লিট অসিলেশন, অ্যামপ্লিটিউড, এইসব ব্যাপারগুলো আমরা একটু পড়লাম। আজকে ইনশাআল্লাহ আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মে যাব। তো ম্যাথমেটিক্যাল টার্ম ডিরাইভ করার পরে এটা রিলেটেড কয়েকটা ম্যাথ করব, এরপরে ক্লাস শেষ হবে আর কি। আচ্ছা তাহলে আমরা এই টপিকটা দিয়ে শুরু করি। এটা কি বলছে, একটা এক্সপ্রেশন ডিরাইভ করতে হবে। আচ্ছা, কারো কাছ থেকে নয়েজ আসলে একটু মিট করে রাখতে হবে। ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ ডিসপ্লেসমেন্ট of a particle executing simple harmonic motion. Simple harmonic motion এ থাকা একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশনে থাকা একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। সো ডিসপ্লেসমেন্ট আমরা যখন গ্রাফ আঁকি, গ্রাফ যখন আঁকতাম বা ওই যে যখন ওয়েভের ওই ইয়াগুলো আঁকতাম, ফিগারগুলো আঁকতাম, ডিসপ্লেসমেন্টটা কোন দিকে থাকতো? যে একটা ওয়েভ যদি এরকম হয় তাহলে আমরা ডিসপ্লেসমেন্টটা দিতাম এদিকে, তাই না? আর এদিকে থাকতো আমাদের কি টাইম। টাইমের সাথে সাথে ওয়েভটা সামনের দিকে যাচ্ছে, এদিকে ছিল ডিসপ্লেসমেন্ট আর এদিকে ছিল আসলে ডিসটেন্স। এদিকে যদি যেটা আমাদের এক্স ছিল, এইদিকে যেমন একটা পার্টিকেল এখানে আছে, তাহলে আমরা বলতাম যে এটা হচ্ছে এক্সটা হচ্ছে তার ডিসটেন্স আর ওয়াইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এরকম বলতাম। দেখেন আমাদের এই কোশ্চেনে সে সিম্পল হারমোনিক মোশনে থাকা, সিম্পল হারমোনিক মোশনটা কি মনে আছে তো? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে যে একটা ইকুইলিব্রিয়াম পজিশনকে কেন্দ্র করে যখন একটা পার্টিকেল অসিলেট করতে থাকে, এরকম ব্যাক এন্ড ফোর্থ মোশনে অসিলেট করতে থাকে, এবং সেটার মূল যে কন্ডিশনটা ছিল সেটা ছিল এফ সমানুপাতিক কি ছিল মাইনাস এক্স। এখানে এক্স কে ডিসপ্লেসমেন্ট বলা হয়েছে, এক্স ডিসপ্লেসমেন্ট। তাহলে এই প্রশ্নে আলোচনা ডিসপ্লেসমেন্টকে ওয়াই প্রকাশ না করে এক্স প্রকাশ করলেই আমাদের সুবিধা হয়। তাহলে আমরা ডেফিনিশনটা যেভাবে পড়ে আসছি যে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্ট সমানুপাতিক, এখান থেকে আসলে আমরা পরে এটাও বের করছিলাম, এই সমানুপাতিক মাইনাস এক্স, এই এক্সটা ছিল আমাদের ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এই প্রশ্নের আলোচনা বা এখন থেকে আলোচনায় ডিসপ্লেসমেন্টটাকে এখানে আমরা এক্স ধরলাম। ঠিক আছে, আর ডিস্টেন্সটা আপাতত বাদ থাকবে। তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এখন এক্স। সেই এক্স এর ইকুয়েশনটা আসলে আমাদের বের করতে চাচ্ছি আমরা। সিম্পল হারমোনিক মোশনে থাকা একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, দ্যাট মিন্স এক্স এর ইকুয়েশনটা বের করতে যাচ্ছি। আচ্ছা তাহলে আমরা যখনই কোনো একটা কিছু মানে ইকুয়েশন আমাকে বের করতে বলবে, তখন তার একটা সিনারি আমাকে কল্পনা করতে হবে। একটু ডিটেলস সিনারিটা বলে তারপরে আসলে ম্যাথমেটিক্সে যাইতে হবে। সরাসরি ম্যাথমেটিক্সে চলে গেলে আসলে বোঝা গেল না যে আসলে কিসের জন্য কি ম্যাথমেটিক্স টার্মগুলো আসছে। তো সেই জন্য আমরা এখানে লিখছি একটু যে লেট, লেট মানে কি? লেট মানে হচ্ছে যে মনে করি অথবা ধরি। ঠিক আছে, লেট এ পার্টিকেল মুভস around a point O in a circular path of radius a at an angular velocity omega. ফিগারটার দিকে একটু ভালো করে তাকাইতে হবে। যে ধরে নিছে যে একটা পার্টিকেল এই সার্কুলার মোশনে আছে, এটা হচ্ছে তার কেন্দ্র, কেন্দ্র থেকে সে এই এই একটা সার্কুলার মোশনে আছে এবং সার্কুলার পাথ অফ রেডিয়াস এ। এখন এই যে সার্কুলার পাথে সে ঘুরতেছে, তার রেডিয়াসটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে তার রেডিয়াস। তো যে কোনো জায়গা থেকে রেডিয়াস আমরা টানতে পারি, বৃত্তের রেডিয়াস তো সব জায়গায় সমান, তাই না? তাহলে এই সার্কুলার পাথটার রেডিয়াস হচ্ছে এ এবং এই পার্টিকেলটার অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ হচ্ছে ওমেগা। ওকে, তো এটা বললাম। এখন লেট আবার বলতেছি এট টাইম টি। এখন এখান থেকে আমি ধরে নিচ্ছি যে পার্টিকেলটা আমি শুরু করবে। ঠিক আছে, এখান থেকে পার্টিকেলটা মুভ করা শুরু করবে, এভাবে সার্কুলারলি ঘুরবে, এরকম আর কি। এখন আমি ধরতেছি যে টি সময়, টি সময়ে শুরু হওয়ার থেকে আর কি, শুরু হওয়ার থেকে টি সময়
পার্টিকেলটা এই পি পজিশনে পৌঁছালো, এটা একটা পি ছোট করে লেখা আছে, এই টি সময়ে পার্টিকেলটা আমার এই পি পজিশনে পৌঁছালো, ঠিক আছে? তাহলে এরপরে কি বলা আছে, from P a normal is drawn on the diameter dv। এখন এই যে পি পয়েন্টে আসলো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটা কিন্তু আমার সিম্পল হারমোনিক মোশন, কিন্তু সার্কুলারলি দেখানো হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কিভাবে লিনিয়ার ওয়েভকে সার্কুলারের সাথে কম্পেয়ার করছিলাম, মনে আছে কিনা? আমরা যখন চিন্তা করছিলাম ফেজ অ্যাঙ্গেল, যে ফেজ অ্যাঙ্গেলে তখন চিন্তা করছিলাম যে একটা ওয়েভ আসলে পূর্ণ একটা কম্পন যাইতে অ্যাঙ্গেলের দিক থেকে কতটুকু তার চেঞ্জ হয়, সেইটা আমরা যখন ফেজ অ্যাঙ্গেলের ডেফিনেশনটা পড়ছিলাম তখন আমরা দেখাইছিলাম যে একটা ওয়েভ আসলে প্রথম যখন এখান থেকে যদি শুরু হয়, এখানে আবার দেখাচ্ছি তাহলে, যে একটা ওয়েভ এখান থেকে শুরু করে যখন সে তার, এটা তো তার পূর্ণ তরঙ্গ তাই না, এতটুকু পূর্ণ তরঙ্গ, তার মানে আমার সার্কুলারলি চিন্তা করলে একটা পার্টিকেল এখানে আসছে, তো এটা একটা ফুল সাইকেলে এটা তার এই পূর্ণ একটা সাইকেল এখানে কমপ্লিট হবে। তো যেটা আসলে লিনিয়ারলি পূর্ণ একটা ওয়েভ, সার্কুলারলি সেটা আসলে এই পূর্ণ একটা আমার সাইকেল হবে, ঠিক আছে? তো এভাবে আমাদের কম্পেয়ার করতে হবে। তাহলে যদি দেখি যে একটা ওয়েভ লিনিয়ারলি ক্ষেত্রে এরকম একটা ওয়েভ তার 4 ভাগের 1 ভাগ আসলো, তাহলে আসলে আমি এই আমার এই সার্কুলার ক্ষেত্রেও 4 ভাগের 1 ভাগ দায়িত্ব হবে, তার মানে আমি এখানে আসি, তাই না? তারপর যখন এবার এখানে আসলাম, অর্ধেকে আসলাম, তার মানে আমি এই সার্কুলারেরও এই অর্ধেকে চলে আসলাম, এই জায়গায় আসবে আমার, ঠিক আছে? তো এটা হচ্ছে, এটা 4 ভাগের 3 ভাগ যখন আসলাম, তবে আমি আমার সার্কুলারেরও 4 ভাগের 3 ভাগ আসলাম, এখানে আসলাম, ঠিক আছে? এটা যখন লিনিয়ারলি আমি কমপ্লিট করে ফেললাম, তখন সেটা আমার সার্কুলারলি আমার এখানে চলে আসলো, ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে লিনিয়ার একটা পূর্ণ সাইকেলকে আমরা সার্কুলারলি এভাবেই দেখতে পারি, ঠিক আছে? তো এখন টি সময়ে মনে করেন আমার তো এখানে কি ছিল, এদিকে সময় টি ছিল এরকম, এখন আমি বলতেছি যে টি সময়ে একটা পার্টিকেল এখানে আছে, ঠিক এই জায়গায় না, এই মানে যে কোনো জায়গায় বলতে পারি, ফিগারের সাথে যদি মিল রাখি তাহলে আমি বললাম যে টি সময় একটা পার্টিকেল আসলে এই জায়গায় আছে, এই জায়গায় আছে, তাহলে আসলে কি আসলে সেটা এই জায়গায় আছে, তাই না? তাহলে সেই পয়েন্টকে আমি বলতেছি পি, এই জায়গা থেকে শুরু হইলো, এই জায়গা থেকে যেখানে আমার আসলে 0 পয়েন্ট, সময় মানে ডিসপ্লেসমেন্টও শূন্য, সময়ও শূন্য, টিও শূন্য, এরকম। তাহলে এবারে ফিগারটাতে আসি, তাহলে আমি টি সময়ে এই পি পয়েন্টে আসলাম, এখন পি থেকে যেটা এটা আমি সরাসরি যেটা টানবো সেটা আসলে আমার অ্যামপ্লিটিউড, সার্কুলারের ক্ষেত্রে আমার সেটা অ্যামপ্লিটিউড, কারণ কি অ্যামপ্লিটিউড তো সব জায়গায় সমান হবে সার্কুলারের ক্ষেত্রে, কিন্তু ডিসপ্লেসমেন্ট কতটুকু হবে এটা থেকে, এখানে যেমন ডিসপ্লেসমেন্ট সরাসরি বলতে ফেলতেছি যে এতটুকু হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, তাই না? সার্কুলারলি কোনটা বলবো? সার্কুলারলি আমি সরাসরি কেন্দ্রের দিকে যে এটা বলতে পারবো না, কারণ এটা তো আমার সব জায়গায় সমান, তাই না? সব জায়গায় সমান, তাহলে ডিসপ্লেসমেন্ট আমার এটা হবে না। সার্কুলারলি ডিসপ্লেসমেন্টটা পাইতে হইলে আমাকে সিস্টেমটা হচ্ছে এই যে লম্ব টানতে হবে, প্রথমে লম্ব টানবো এটার উপরে, এই লম্ব টানার পরে আসলে এই যে দূরত্বটা হবে, এতটুকু যে দূরত্বটা হবে সেটাই হবে আমার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? তো যে পয়েন্টের কাছ থেকে একটা সাউন্ড আসতেছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে সার্কুলারলি যখন আমরা ডিসপ্লেসমেন্টটা বের করতে বলবো, সেটা হচ্ছে কিভাবে, ওই পয়েন্ট থেকে আমরা রেডিয়াসের উপর আমরা লম্ব টানবো, ঠিক আছে? লম্ব টানলে সেটা এই লম্ব যে পয়েন্টে আমার এখানে ছেদ করলো সেটা থেকে কেন্দ্র থেকে ওই দূরত্বটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট এক্স, ঠিক আছে? কেউ বলতে পারেন যে স্যার লম্ব এদিকে টানলাম কেন, এদিকে টানলাম না কেন? এদিকে টেনে আমরা এটাকেও তো ডিসপ্লেসমেন্ট বলতে পারতাম, ঠিক আছে? হ্যাঁ
হ্যাঁ সেম আপনি করতে পারতেন, কিন্তু যেহেতু আমরা অরিজিন আমাদের এটা এই জায়গা ছিল আমাদের অরিজিন থেকে শুরু করছি, সেহেতু এদিকে ড্র করাটাই আমার জন্য ক্যালকুলেশন করার জন্য ইজি হবে, সব জায়গায় ইউনিফর্মটা আমি রাখতে পারবো, সেই জন্য আমি এই জায়গায় ড্র করছি। আচ্ছা তাহলে এই এতটুকু আলোচনাটা বোঝা গেছে কিনা যে সার্কুলারলি আমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এটা এক্স, যেটা আমি ওই পয়েন্টের পার্টিকেলটা এখানে আছে সেই পয়েন্টের জন্য ডিসপ্লেসমেন্টটা এক্স, আর এই এক্সটা হচ্ছে আসলে এতটুক দূরত্ব, আর এ হচ্ছে আমার বৃত্তটার রেডিয়াস মানে কি আসলে এটা অ্যামপ্লিটিউড, কারণ কি এটাই তো আসলে ম্যাক্সিমাম তার এই যে এটা যেটা হবে। না ধরেন এটা আইছে, ওটা তো আপনার কাছে এরকম আসবে এরকম তো অন্যরকম আসবে। এই ইয়া খান, আপনি কোথায় কথা বলতেছেন? মিউট না করে কথা বলতেছেন। তাহলে এইটুকু আলোচনা হচ্ছে কি from point P normal is drawn to the dB, here the displacement of the end point of the normal is x equal to on, তাহলে এটা হচ্ছে x equal to on, এই যে o আর n, এই on টা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। এইটুকু আলোচনা আশা করি বোঝা গেছে। এবার আসি যে কিছু জিনিসপত্র একটু মানে আমার তাহলে এই x এর একটা ইকুয়েশন বের করে নিয়ে আসতে হবে, যেটা আমাদের মূল কাজ, ঠিক আছে? তো এখন আমরা ও এন পি যে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা যে ও এন পি এটা আমার একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল না? জি স্যার। মানে আর এটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই থিটা, এই cos থিটা সমান আমি ও এন সমান ওপি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে আমার ভূমি হচ্ছে ও এন বাই ওপি, সেটা আমরা লিখি ও এন বাই ওপি। তাহলে ও এন সমান আসলে লিখতে পারি ওপি, সাইন এখানে সাইন কেন আসলো? সাইন হবে না তো, সাইন হবে না তো স্যার, এটা হবে cos হবে স্যার, cos থিটা। cos থিটা। তাহলে ও এন সমান আমরা x লিখছিলাম, এই যে ও এন সমান x আছে, আর ওপি সমান a, ওপি সমান আমাদের a, তাহলে x ইকুয়াল টু a cos থিটা। তাহলে এটা বলতে পারেন ইনিশিয়াল একটা ইকুয়েশন পাইলাম ডিসপ্লেসমেন্টের, যে x ইকুয়াল টু a cos থিটা। তো আরেকটু আগাই আমরা এটাকে করতে পারি যে x ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, আবার বলতেছে এখানে x হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য অরিজিন o and OP is the a radius of the circle, a হচ্ছে radius of the circle, and x equal to a cos থিটা সমান ওমেগা টি লেখা হইলো, এই লাইন থেকে এই লাইনে শুধু থিটা সমান ওমেগা টি লেখা হইলো। আচ্ছা, তো থিটা সমান ওমেগা টি কিভাবে লেখা হইলো? এটা এখানে সার্কুলারের ক্ষেত্রে অবশ্যই লিখছে, কিন্তু আমরা একটু আগে লিনিয়ারেরটা আলোচনা করি, তারপরে এটা সার্কুলারটা বোঝা যাবে। লিনিয়ারে আমরা আসলে কি জানি, s ইকুয়াল টু ভিটি, কোন একটা বস্তুর যে দূরত্ব সেটা তার ভেলোসিটির সাথে আমরা টাইম গুণ করলে সেটার আমরা ডিসটেন্সটা পাই, তাই না? s ইকুয়াল টু ভিটি, এটা লিনিয়ারলি আমরা এই ইকুয়েশনটা আমরা জানি। এখন যখন আমরা সার্কুলারলি চিন্তা করি, হ্যাঁ বল, স্যার এখানে সাইনের পরিবর্তে cos হলো কেন, এটা বুঝি নাই আসলে। এটা এখানে ভুল লেখা আছে, এটা ভুল লেখা আছে, এটা cos হবে এর উপরে, এটা ভুল লেখা আছে, এই যে cosটা এখানে আসে। আচ্ছা, তাহলে s ইকুয়াল টু vt আমরা জানি, এটা লিনিয়ারের ক্ষেত্রে, লিনিয়ারলি কোন একটা বস্তুর দূরত্ব সেটা তার ভেলোসিটির সাথে টাইম গুণ করলে আমরা পাই। তাহলে এখন সার্কুলারলি তার আসলে দূরত্বটা আমরা অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করি, তাই না? যে একটা বস্তু এখানে আছে মানে সে আসলে পাই ডিগ্রি পাই বাই 2 অ্যাঙ্গেল সে অতিক্রম করলো, এখানে আসছে মানে সে আসলে পাই অ্যাঙ্গেল অতিক্রম করলো, এখানে আসছে মানে 3 পাই বাই 2, এইভাবে এখানে আসছে মানে আসলে 2 পাই অতিক্রম করলো। তাহলে আমরা আসলে দূরত্বটাকে কি দিয়ে প্রকাশ করতেছি? থিটা, তাই না? যে অ্যাঙ্গেল দিয়ে আসলে বলা হচ্ছে সে আসলে কতটুকু দূরত্বটা অতিক্রম করলো। তাহলে আমাদের এই লিনিয়ারকে যদি আমরা সার্কুলার সাথে কম্পেয়ার করি, তাহলে এ এস যেটা লিনিয়ারলি দূরত্ব ছিল সার্কুলারলি সেটা আমাদের থিটা, তাহলে ইকুয়াল টু দিলাম। আর লিনিয়ার সার্কুলার ক্ষেত্রে ভেলোসিটিটাকে আমরা লিনিয়ার ভেলোসিটি না বলি, সেটাকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলি, তাই না? এই যে
বলা আছে যে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে পার্টিকেল মুভ করতেছে, আর টি টি আছে, তাহলে আমরা থিটা সমান ওমেগা টি লিখতে পারি, এই যে থিটা সমান ওমেগা টি। ওকে, আর এইটাই আমরা এখানে বসানো, থিটার জায়গায় ওমেগা টি বসালাম, তাহলে এক্স ইকুয়াল টু এ ওমেগা টি আমরা পাইলাম। ওকে, জি স্যার। এরপরে হচ্ছে আসলে মোটামুটি হয়ে গেছে আমার। এই ওমেগা সমান আবার 2 পাই এন আমরা জানি, তাই না? ওমেগা জি স্যার। অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা গত আগে এটা ম্যাথও করছিলাম, 2 পাই এন বা 2 পাই এফ যেটাই বলি না কেন, তাহলে সে ওমেগা সমান আমরা 2 পাই এন বসাইতে পারি। এখানে এন হচ্ছে কি আসলে ফ্রিকোয়েন্সি, তাই না? ফ্রিকোয়েন্সি কি আমরা এফ দিয়ে প্রকাশ করি বা এন দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে এন হচ্ছে আসলে ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে এটা হচ্ছে আসলে সেই ওমেগা সমান আমরা 2 পাই বাই টি, আর টি যেটা টাইম পিরিয়ড, টি সমান আসলে 1 বাই এফ যে ফ্রিকোয়েন্সি, সেটাও হয় বা 1 বাই এন। এভাবে আমরা এইসব মানগুলো এখানে বসাইয়া সমীকরণটাকে বিভিন্ন কিছু টার্মে দেখাইতে পারি। তো এটা হচ্ছে আসলে আমাদের মূল ইকুয়েশনটা। তাহলে এটা কি হলো, সিম্পল হারমোনিক মোশনে থাকা একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বের করলাম। এখানে এ হচ্ছে কি অ্যামপ্লিটিউড, ঠিক আছে, এ হচ্ছে অ্যামপ্লিটিউড বিস্তার। আচ্ছা, এখন আমরা এটাকে যদি একটু গ্রাফে দেখতে চাই, যে সিম্পল হারমোনিক মোশনের যে আমরা এই লিনিয়ারলি, স্যার কি রেডিয়াসটা স্যার এমপ্লিটিউড স্যার? হ্যাঁ কারণ কি আমরা এই লিনিয়ারের সাথে যদি চিন্তা করেন, লিনিয়ারলি কি হয় যে সর্বোচ্চ যে ডিসটেন্সটা ডিসপ্লেসমেন্ট থাকে সেটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি, তাই না? সর্বোচ্চটা। এখন সার্কুলারের ক্ষেত্রে এই যে সর্বোচ্চ যেই কেন্দ্র থেকে সর্বোচ্চ যে দূরে আছে সেটা আসলে কতটুকু হইতে পারে, ওই যে রেডিয়াসটা সর্বোচ্চ কতটুকু দূরে থাকতে সব পারে। ক্ষেত্রে তাহলে একই হবে স্যার এটা? হ্যাঁ, এই তো সব জায়গায় একই, এখানে আপনার লিনিয়ারের ক্ষেত্রেও তো এই সব জায়গায় এই সমান থাকে, তাই না? এখানেও তো সব জায়গায় অ্যামপ্লিটিউড যেটা সেটা সমান থাকে। আচ্ছা, সার্কুলার ক্ষেত্রেও সেটা সমানই থাকবে। যখন এ থেকে কমে যায় তখন সেটাকে আমরা আর অ্যামপ্লিটিউড না বলে সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বলি, আর এই ডিসপ্লেসমেন্টটাই যখন ম্যাক্সিমাম ভ্যালু হয় তখন সেটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি। আচ্ছা, এখন এই ইকুয়েশনটাকে আমরা যদি ড্র করি তাহলে আমরা দেখব যে এই ধরনের একটা ফিগার পাই, যে ওই যে মানে সার্কুলার থেকে সার্কুলারের জন্য এটা আমরা পাইলাম। সার্কুলারের ইকুয়েশনটাকে যদি আমরা এরকম লিনিয়ার একটা গ্রাফের মধ্যে আঁকি তাহলে দেখবো যে আমরা এরকম সুন্দর গ্রাফ পাইতেছি, ঠিক আছে? তো সেটা আসলে কিভাবে, আমি এদিকে টাইমটা দিলাম আর এদিকে আমি ডিসপ্লেসমেন্ট দিলাম, সেই আমাদের ডিসপ্লেসমেন্ট এক্স। তাহলে এখন আমি এই সিস্টেমটা কি, এখানে টি এর মান প্রথমে 0 বসাবো, মানে যদি এটা টেবিল আঁকি তাহলে এখানে আমি টি দিব, আর এখানে আমার এক্স। ধরে নিলাম প্রথমে যদি টি সমান 0 দিই তাহলে এক্স এর মান কত হবে, এ ইন্টু কস 0 ডিগ্রি, তাই না? তাহলে কস 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 প্লাস 1, তাহলে cos 0 ডিগ্রি মান প্লাস 1 হলে এটা কি হবে আসলে প্লাস a হবে, তাই না? তারপরে আপনার t সমান এবার আমরা করতে পারি, এটা কিভাবে বসাবো জানেন? t সমান ওই যে টাইম পিরিয়ডের সাপেক্ষে বসাবো। যেমন একটা ওয়েভ 0 থেকে শুরু করে একটা পূর্ণ সাইকেল পর্যন্ত যে সময়টা অতিক্রম করে সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি, তাই না? তাহলে এই শুরুতে আমার t সমান 0 বসাইলাম, তারপর আমি দেখব যে টাইম পিরিয়ডের অর্ধেকে গেলে, যেমন এই t সমান যদি টাইম পিরিয়ডের অর্ধেক হয় তখন ওয়েভটার পজিশন কোথায় হবে সেটা আমি বের করব, ঠিক আছে? তাহলে এবার t সমান যদি t/2 বসাই, এই ইকুয়েশনে দেখতে হবে x সমান কত আসে, তাহলে x = a cos pi n t। যেমন আসলে ওমেগা টি থেকে বসাইলে সুবিধা হবে, মানে আগের যে ইকুয়েশনটা ছিল ওমেগা টি, কারণ কি ওমেগার সমান আমরা এখন 2 পাই/t বসাবো, কাটা যাবে। তাহলে a cos ওমেগা হচ্ছে 2 পাই/t, আর এই t হচ্ছে আমার, এখন আমি আমার এই t/2, তাই না? আমি t/2 এর জন্য x এর মান বের করতে চাচ্ছি,
তাহলে এই টি হচ্ছে আমার আসলে টি বাই 2, কাটাকাটি করলে টি টি কাটাকাটি যাবে, 2 2 কাটাকাটি যাবে, 2 2 cos phi, 5 cos cos phi হবে a cos phi আর কি। তাহলে cos phi হচ্ছে আসলে -1, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে x ইকুয়াল আসলে -a হবে। মানে কি দাঁড়ালো, তাহলে t সমান যখন t/2 x ইকুয়াল কত -a হবে, ঠিক আছে। এরপরে t সমান আমরা যদি এবার আমার টোটাল টাইম পিরিয়ড যেটা মানে t সমান যদি t ধরি, ক্যাপিটাল টি ধরি, যে টোটাল পূর্ণ এক টাইম পিরিয়ডের জন্য, তখন আসলে কি হবে এখান থেকে দেখাই, তাহলে এটা হবে এবার আমার এমন হবে, এই ওমেগা 2π/t আর থাকলো আমার t, তাই না, cos 2π/t আছে, আর এই স্মল টি সমান এখন আমি ক্যাপিটাল টি ধরলাম, এটা এটা কাটাকাটি গেল, তাহলে cos 2π থাকলো, আর cos 2π এর মান হচ্ছে আসলে 1 +1, তাহলে x ইকুয়াল টু a হবে। তাহলে t যখন t তাহলে x ইকুয়াল টু a হবে। তাহলে আমরা যদি এই পয়েন্টগুলো এখন গ্রাফে বসাই, এই সময় শূন্য থাকলে x এর মান +a হয়, তখন t তে এটা তো t আমার, তাহলে t শূন্য আর এটা হচ্ছে x ডিসপ্লেসমেন্ট। তাহলে এখন গ্রাফে যদি মান বসাই 0 আর a বসাই, তাহলে 0 আর a বসালে গ্রাফে কিভাবে হবে, x এর জায়গায় x এর মানে t এর জায়গায় শূন্যই থাকবে, x এর দিকে আমি a পর্যন্ত যাব, তাই না। এই পয়েন্টটা যদি আমি গ্রাফে বসাই তাহলে এটা আসবে না, জি কি বোঝা যাচ্ছে না, কেউ যদি না বুঝেন তাহলে বলতে হবে। স্যার আমরা স্যার এই শুরু থেকে তার নিতে উপরে পারি না। বুঝতে পারি নাই, ওমেগা সমান 2π/t and t is equal to 1/n, আবার t equal to t/n, এই লাইনটা বুঝি নাই এ কোনটা, আচ্ছা এখানে বুঝতে স্যার, হবে, একটু উপরে এই যে ফাইনালি। x ইকুয়াল টু a cos ওমেগা t যেটা, সেটা থেকে আমি মানগুলো আনছি, এই যে জাস্ট এই ইকুয়েশনটার আগের ইকুয়েশনটা থেকে, এই দেখা এখানে একটু, এই যে x ইকুয়াল টু a cos ওমেগা t আছে না, এই ইকুয়েশন ইউজ করলাম আর কি আমি ওই ডাটাগুলো বের করার জন্য, কারণ সুবিধা আমার একটু সুবিধা হলো, কারণ এই ওমেগা সমান ওই 2π/t সহজে বসাইতে পারছি, তারপরে টির সাথে আমার কাটাকাটি হয়েছে, সেই জন্য এই লাস্টের এই এটাও করতে পারি, এটাও করতে পারি, কিন্তু একটু ইজি হলো আর কি এটা ইউজ করাতে, এটা ইউজ করে আর কি এই টির স্মল টির বিভিন্ন মান নিলাম, স্মল টির একবার শূন্য নিলাম, আর একবার ওই টাইম পিরিয়ডের অর্ধেক নিলাম, আর একবার টোটাল টাইম পিরিয়ডটা নিলাম, এই তিনের টির এই তিনটা মানের জন্য এক্স এর তিনটা মান বের করলাম, ঠিক আছে, তারপরে গ্রাফ আঁকলাম, ঠিক আছে। এই যে যেমন স্যার ওমেগা সমান 2πf না স্যার, আবার এখানে ওমেগা সমান 2π/t। ওমেগা সমান 2π/t হয়, ওমেগা ওই যে সমান t 2πn হয়, সমান আর 1/n, ওমেগা সমান 2π/t হয়, এই যে তাহলে এই ওমেগা সমান আমি 2π/t সব জায়গায় বসাবো, আর এই যে টিটা এই টির জায়গায় আমি একবার কি করছি শূন্য বসাইছি, শূন্য বসায় এক্স বের করছিলাম, এই যে প্লাস এ হয়েছিল, এই টির জায়গায় আমি আবার t/2 বসাইছি, এ হয়েছে, আর এই টি সমান আবার ক্যাপিটাল টি বসালাম, এই হয়েছে। আমি এইখানে লিখতেছি কারণ হচ্ছে কি আমি আসলে ফিগারটা আমার এখানে সামনে আছে সেই জন্য, তাহলে আমি ব্ল্যাক বোর্ডে যাইতাম, এটাতে হোয়াইট বোর্ডে যাইতাম, কারণ আমার এনটা স্যার কি স্যার, আমি এনটা বুঝতেছি না। এন তো আমার এখানে লাগে নাই, তাই মানে না এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি 2πn, ওমেগা সমান আমাদের 2πf বা 2πn, n ই তো f, n মানে f। হ্যাঁ এন মানে এফ, এন মানে এফ, তাহলে ওমেগা সমান 2πn ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। কিন্তু আমরা এখানকার এই গ্রাফটা দেখার জন্য আমরা আসলে এই এই ইকুয়েশন ইউজ না করে জাস্ট ফ্রিকোয়েন্সিকে বাদ দিই নাই, এই 2πn সমান ওমেগা না, তাহলে আসলে কি হয় a cos ওমেগা t, মানে জাস্ট আগের ইকুয়েশনটা আর কি, তো এটা বাদ, x ইকুয়াল টু a cos ওমেগা t, এটা ইউজ করলাম, আরে জাস্ট এই উপরের ইকুয়েশনটা, এই যে এটা টেস্ট জি করলাম। স্যার বুঝতে ঠিক আছে, তো আসলে এটা
তাহলে আমরা গ্রাফ যখন দেখি যে এক্স এর মানটা আমরা শূন্যতে, টি যখন শূন্য হয় এক্স এর মান এ হয়, টি যখন t/2 হয় তাহলে এক্স এর মান মাইনাস এ হয়, এই যে মাইনাস এ। আবার টি যখন পুরোপুরি টাইম পিরিয়ড টি হয় তখন আমাদের প্লাস এ হয়। তাহলে আমরা একটা পূর্ণ গ্রাফ এভাবে আঁকি। আচ্ছা, তো মানগুলো বসালে গ্রাফটা এভাবে আসবে। তো গ্রাফটা আসলে এভাবেই চলতে থাকবে। আচ্ছা, তো এটা আমরা কি দেখলাম আসলে, এই সার্কুলারলি আমরা যে ইকুয়েশনটা বের করলাম সেই ইকুয়েশনটাকে লিনিয়ারলি আঁকলেও আমরা এই ধরনের খেয়াল করি। ঠিক আছে, তাহলে এখানে আসলে একটা জিনিস বুঝতে হবে যে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে, ডিসপ্লেসমেন্টে যখন গ্রাফ আঁকলাম তখন গ্রাফটা এই নরমালি যেরকম আমরা দেখে আসছিলাম যে কেন্দ্র থেকে আমরা এরকম শুরু করতেছিলাম, সবসময় কেন্দ্র থেকে শুরু করছি। বাট ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে সেটা কেন্দ্র থেকে শুরু না হয়ে অলরেডি প্লাস একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের কার্ভের ক্ষেত্রে এটা লক্ষণীয় ব্যাপার যে এখান থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে আমার একটা প্লাস একটা ভ্যালু থেকে। আর সেটা আমরা পয়েন্টগুলো বের করে দেখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা আমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আমি পাইলাম x = a cos ওমেগা t। সো ওমেগা t প্লাস ফাই বলতে পারি। সো এইটাকে আমরা a cos ওমেগা t যে পাইলাম, এটাকে আসলে আরো মোর স্পেসিফিকলি আমরা লিখতে পারি a cos ওমেগা t প্লাস ফাই। আর ফাই হচ্ছে কি এখানে ফেজ অ্যাঙ্গেল, ফেজ চেঞ্জ। ঠিক আছে, আমরা তো এটা আগেও আলোচনা করে আসছি। ফেজটা কি, ফেজ হচ্ছে আসলে সামনের দিকে যতটুকু অগ্রসর হচ্ছে সেই অ্যাঙ্গেলের মানটা প্রতিনিয়ত অ্যাড হবে। ঠিক আছে, সেই ফেজ অ্যাঙ্গেলটা আমাদের এখানে যোগ করে দিলে এই ইকুয়েশনটা আসলে মোর অ্যাকুরেট হয়। ঠিক আছে, আপনি এটাও বলতে পারেন তাহলে আসলে একটা ইয়ার জন্য বললেন, কিন্তু যখন অ্যাঙ্গেল ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবেন তাহলে সেটা আপনার যতগুলা আমার সার্কুলার কমপ্লিট হবে, সার্কেল কমপ্লিট হবে ততগুলোর জন্য ফেজ অ্যাঙ্গেলটা অ্যাড হবে। তো আসলে এটা বলাই মোর অ্যাকুরেট সিম্পল হার্মোনিক মোশন থেকে একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। ওকে, আচ্ছা, এখন ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন থেকে আমাদের এবার কাজ হচ্ছে ভেলোসিটি বের করা। সেম জিনিসটারই ভেলোসিটি বের করতে চাই। তাহলে আসলে এটা আপনারা জানেন কিনা যে ডিসটেন্স যদি আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ভেলোসিটি পাই। একটা ডিসটেন্সকে যদি সময় সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা আমাদের ভেলোসিটি হয়। কারণ কি, ভেলোসিটি ডেফিনিশন কি? সময়ের সাথে দূরত্ব সাথে, বা সময় স্যার। হ্যাঁ দূরত্ব বাই সময়, সময়ের সাথে সাথে আসলে দূরত্ব যতটুকু চেঞ্জ হচ্ছে সেই হারকে, দূরত্বের হারকে হচ্ছে আমরা ভেলোসিটি বলি। তাহলে v আসলে dx/dt। তাহলে আমরা x এর মান বের করলাম না একটু, তাহলে x এর মানটাকে যদি আমি x এর মানকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি যেটা পাবো সেটা আমার ভেলোসিটি হয়ে যাবে, তাই না? তাহলে আমার কাজ হচ্ছে এখন এই x এর মানটাকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। তাহলে t এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আমার আসলে আলটিমেটলি এই ইকুয়েশনটা হবে। সো আমি এখানে ডিটেইলস আর এটা করে দেখাচ্ছি না, আমি জানি এটা করতে পারবেন কারণ এটা সিম্পল। ডিফারেন্সিয়েশনটা বুঝি না স্যার। ডিফারেন্সিয়েশন বুঝেন না? না ডিফারেন্সিয়েশন তো বোঝানো তো ম্যাথ টিচারের কাজ আসলে। যাই হোক, কারণ ম্যাথমেটিক্স এর ব্যাপার আর কি। আমি একটা দেখাই দিই তাহলে বাকিগুলো বুঝবেন তাহলে। আচ্ছা, এটা একটু বড় করে দেখাই তাহলে। আচ্ছা, তো এখানে দেখেন এই লাইন থেকে এই লাইন, তো এখান থেকে এখানে তো সমস্যা নাই। d/dt শুধু x এর মানটা বসাইলাম ভিতরে। ওকে, এখান থেকে এখানে ডিফারেন্সিয়েশন শুরু হবে। আচ্ছা, তাহলে এই a হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? যদি t এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করতেছি তার মানে t সহ যেই টার্মগুলো থাকবে সেগুলোই আমি শুধু ডিফারেন্সিয়েশন করব, t ছাড়া অন্য টার্মগুলোকে আমরা ডিফারেন্সিয়েশন করব না, ওগুলা কনস্ট্যান্ট। তাহলে a হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, তো a কনস্ট্যান্ট, তো একে আমি বাইরে সোজাসুজি লিখে ফেলতে পারি। এখন cos থিটা, এই পুরোটাকে যদি আমি থিটা কল্পনা করব প্রথমে, এই পুরোটা আমার থিটা, তাহলে cos থিটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সেটা হয় আমার মাইনাস sin থিটা। ওকে, d/d থিটা cos থিটা, এটা হচ্ছে সিম্পল ডিফারেন্সিয়েশনের সূত্রটা। cos থিটাকে যদি ডিফারেন্সিয়েশন করি সেটা হয় আমাদের মাইনাস sin থিটা। আচ্ছা, তাহলে আমাদের এখানে cos থিটাকে করলে মাইনাস, এই যে মাইনাস sin, আমাদের থিটা হচ্ছে পুরোটা ওমেগা টি প্লাস 5।
এটা আসলো স্যার এখানে স্যার মাইনাস সাইন থিটা কিভাবে আসে মাইনাস, সাইন থিটা কিভাবে আসে স্যার? না এটা সূত্র এটা সূত্র, এটা ডিফারেন্সিয়েশন একদম সিম্পল সূত্র। সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কস থিটা হয়, কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন থিটা হয়। এটা ডিফারেন্সিয়েশন ওমেগা কোথা থেকে আসলো? মাইনাস ওমেগা ওমেগাটা এখনো বলিনি, দেখেন দাগ দেওয়া আছে শুধু মাইনাসের নিচে, এটা নিচে আর এটা নিচে, ওমেগা এখনো বলি নাই। আচ্ছা তাহলে থিটাকে তারপর থিটাকে আবার ডিফারেন্সিয়াল করা হয়েছে। হ্যাঁ cos থিটা সমান sin থিটা হয়েছে। তো এখানে তো আসলে হ্যাঁ। মানে শুধু t নাই, ওমেগা t প্লাস ফাই আছে। তখন আসলে সিস্টেমটা হচ্ছে যদি আপনার থিটার সাথে অন্য কিছু অ্যাড থাকে তাহলে ওইটাকে আবার পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে আসলে আলটিমেটলি এখানে আবার এটা করা হয়েছে আর কি, d বাই dt ওমেগা t প্লাস ফাই। তো এই যেখানে ওমেগা বাদ দিয়া আপনি এটা চিন্তা করতে পারেন। তো এই লাইন থেকে এই লাইন এখন ওকে আছে। তাহলে সিস্টেম হচ্ছে কি cos থিটা সমান মাইনাস sin থিটা লিখলাম, কিন্তু এখানে তো শুধু t নাই, টির সাথে অন্য কিছু অ্যাড আছে। তাহলে যেটা অ্যাড আছে এরকম অ্যাড থাকলে আমরা সেটাকে আলাদা আবার ডিফারেন্সিয়েশন করে গুণ দিতে হয়। তাহলে এই যে এটা গুণ দিলাম, এখন এই ইকুয়েশনটাকেই ভাঙলে এখন এই লাইন থেকে যদি আমরা এখন এখানে আসি তাহলে এখন আমার হবে কি মাইনাস এ লিখলাম sin ওমেগা টি প্লাস পাই আসলো, আর এখানে আসবে এটাকে যদি একটু লিখি, এটা ডিফারেন্সিয়েশন করলে এখন আমার হবে এই টার্মটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে আমার ওমেগা, আর এই পুরাটা এটা তো শূন্য হয়ে যাবে, তাই না? এটা তো কনস্ট্যান্ট হয়ে যায়, এটা তো টি টার্ম না। তাহলে এটা আসলে শূন্যর দিকে চলে যাবে, আর শুধু এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার ওমেগা থাকবে। তাহলে এই হলো এই শুধু ওমেগাটা এখানে আসলো, আর আগের যেটা sin ওমেগা টি প্লাস সেটা থাকলো। কিভাবে করবো স্যার একটু দেখাই দেন না। কি তো বুঝতেছি ডিফারেন্সিয়েশন কিভাবে করবো স্যার এটা? dw বাই dt dt কাট যাবো, শুধু ওমেগা থাকবে। আপনার এইটাও ডিফারেন্সিয়েশন দেখাইতে হবে, আমাদের ডিফারেন্সিয়েশনের তো তাহলে একেবারে স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা স্যার তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা হয় শুধু, আর বাকি sin ওমেগা টি প্লাস ফাই সেটা তো আগে থেকে আছে। তাহলে আলটিমেটলি এই করার পরে সেটা আমার এরকম একটা ইকুয়েশন দাঁড়াবে। সামারি করি আবার প্রথম থেকে বলি। এখানে প্রথমে দেখবেন যে ডিফারেন্সিয়েশন করার সময় যেটা দিয়ে করতেছেন ডিফারেন্সিয়েশন, সবসময় দেখবেন যে ওই টার্ম যেগুলো থাকবে ওগুলোই আপনার শুধু ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই যে টি আছে, তাহলে টি তো শুধু টি না, টি মানে আসলে শুধু পুরোপুরি অ্যাঙ্গেলটা চিন্তা করে ফেলতে হবে। শুধু টি তো আমি আলাদা চিন্তা করতে পারবো না, কারণ এটা হচ্ছে আসলে এই ব্র্যাকেটের ভিতরে পুরোটা কজের অ্যাঙ্গেল, তাই না? তো কজের অ্যাঙ্গেল তো আমি শুধু একটাকে আলাদা করে নিয়ে আসতে পারি না। তো টি আছে, এখানে টি আছে, তার মানে আসলে আমার এই পুরো টার্মটাকে ডিফারেন্সিয়েশনের মধ্যে নিয়ে যেতে হবে। আর এছাড়া টির বাইরে অন্য টার্ম আছে এ, তাহলে এ যেহেতু আর টি না, তাহলে এটা আমার কনস্ট্যান্ট, সেজন্য এরকম ভিন্ন থাকলে সেটা সরাসরি কনস্ট্যান্ট থাকে এবং এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে আসলাম। তারপরে এখন এই cos ওমেগা টি প্লাস পাই সেটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে আমার sin ওমেগা টি প্লাস পাই হবে। আবার এই ওমেগা টি প্লাস পাই যেহেতু শুধুমাত্র টি না, শুধু টি থাকলে আর কিছু করা লাগতো না, শুধু sin টি এ লিখে দিতাম, কিন্তু যেহেতু শুধু টি না ওমেগা টি প্লাস পাই, সেই জন্য আমার এখন ওমেগা টি প্লাস পাইকে আবার আলাদা ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করে যে বেরোটা হবে সেটা বসাতে হবে। তাহলে এই পুরো টার্মটাকে আমি টির সাপেক্ষে যখন ডি বাই ডিটি যখন করবো এই পুরো টার্মটাকে, তখন আসলে আমার ওমেগা হবে, শুধুমাত্র একটা ওমেগা আসবে, সে ওমেগা আমি এখানে বসাইলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে খাতায় করতে হবে, হ্যাঁ খাতায় না করলে বুঝবেন না, খাতায় করবেন দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে তো আসলে এখান থেকে এখানে হচ্ছে যে পুরোপুরি এগুলো ম্যাথমেটিক্স এর ব্যাপার সবই। এই লাইন থেকে এই লাইন কিভাবে হইলো? আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, একটা সূত্র আছে, তাই না? জি স্যার। এরকম sin স্কয়ার প্লাস cos স্কয়ার। এই কাছ থেকে নয়েজ আসতেছে এখন। তরিকুল ইসলাম হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? স্যার আমাদের ক্লাসে এড হইতে পারতেছে না অনেকেই, মানে লিংকে ক্লিক করতেছে তারপর ঢুকতে পারতেছে না। আমার নক করলো তো এই জন্য বিষয়টা একটু আপনাদের জানাইলাম। নেক্সটে যেহেতু ক্লাস আমাদের পরীক্ষা আছে, এক্সাম আছে, এই জন্য তারা খুব টেক্সট করতেছে।
মোডে। আচ্ছা, কই মানে এত সমস্যা কথা না তো, 34 জন জয়েন করছেন, তাদের সমস্যা কি? এরকম কোনো লিমিট নাই যে 34 জন জয়েন করতে পারবে? আচ্ছা, হ্যাঁ, আমি তো এটাই বললাম যে ফোন রিসেট দিতে হ্যাঁ, বললাম বা ক্লাস সমস্যা আবার নেই। অ্যাড করতে বলতেছে। এই যে ক্লাস ইয়াতে পরীক্ষায় জয়েন করার জন্য ক্লাসে এখানে জয়েন না জি জি। করলে হবে, কারণ ওই প্রশ্ন সব গুগল ক্লাসরুমে সাবমিট করব। তো ওখান থেকে সরাসরি ও এই আচ্ছা প্রশ্ন ওইখান থেকে নিয়ে ওইখানেই সাবমিট করতে হবে, জুম আর থাকবে না, ঠিক আছে? ওকে স্যার, তাহলে ওইভাবে বলতেছেন। আচ্ছা বলে পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। তাহলে ওকে স্যার। ঠিক আছে। না এখানে সরি, সাইন থিটা হবে না স্যার? সাইন থিটা সমান √1 মাইনাস। দুইটাই হয়, কিন্তু এটার সাথে মিল রাখতে চাচ্ছি আর কি। সেই মিল রাখার জন্য এখন আমি আরেকবার তাহলে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি? 1 মাইনাস √1 মাইনাস √1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে এই যে আমার সাইন থিটা, সেটাকে আমি লিখলাম √1 মাইনাস কস স্কয়ার থিটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটাকে আসলে একটু ভাঙায় লেখা হয়েছে আর কি। এই যে এই যেটা, সেটাকে যদি আমি রুটের ভিতরে নিয়ে যাই, তাহলে সেটাকে আমি a স্কয়ার দিতে স্কয়ার পারি, হবে। তাই না? কারণ a স্কয়ার স্যার। আর a একই কথা, একই কথা। কারণ স্কয়ারে আর রুটে কাটা যায়। তাহলে এই a কে যখন আমি রুটের ভিতরে নিয়ে আসবো, তখন আসলে a স্কয়ার দিব, a স্কয়ার দিয়ে ভিতরে গুণ দিলাম পুরোটা। তাহলে এইটা থেকে এটা ভেলোসিটি সমান মাইনাস ওমেগা √, এটা তো ঠিক আছে। এইটাই পুরাটা হচ্ছে এক্স। এক্স মনে আছে? এক্স আমাদের কি ছিল? এক্স ইকুয়াল টু a cos, জি স্যার। এক্স ছিল a cos ওমেগা t প্লাস পাই, এরকম ছিল। তাহলে এক্স যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে আসলে এক্স এর স্কয়ার করলে আমাদের তাহলে এক্স ভেলোসিটির ইকুয়েশনটা আমরা কি পেলাম? তাহলে মাইনাস ওমেগা a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা। তো এটা হলো আমাদের ভেলোসিটির ইকুয়েশনটা আমরা পাইলাম মাইনাস দিয়ে। এখন যখন কোনো ম্যাথ আসবে, কিন্তু এগুলা থেকে আমরা কি করব, আজকে করব, তাহলে সেই ভেলোসিটির এটা গেল। যদি এটা হলো জাস্ট ভেলোসিটি ভেক্টর, কিন্তু এটা যদি ম্যাগনিটিউড মান বের করতে বলে, তখন আমরা এরকম পরম মান দিয়ে ওমেগা সমান a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার করব। পরম মান দিলে কি হয়? আসলে মাইনাসটা উঠে যায়। এই পরম মান বুঝেন তো না? মডুলাস। কোন কিছুর মডুলাস মানে কি? কোন একটা টার্মের মডুলাস, বা যাকে আমরা বাংলা বলি পরম মান, সেটা হচ্ছে কি আসলে এটার ভিতরের টার্ম মান প্লাস হোক অথবা মাইনাস হোক, যেটাই হোক না কেন, সামনে শুধু প্লাস ভ্যালুটা হবে। এটা হচ্ছে পরম মান বা মডুলাসের নিয়ম, ঠিক আছে? যেমন v যদি -5 হয় ফর এক্সাম্পল, তাহলে আপনি যদি মডুলাস দিয়ে দেন, তাহলে এটা আসলে 5, 5 হবে। ঠিক আছে? এটা আসলে আমার 5 হবে। এটা হচ্ছে মডুলাসের কাজ। তাহলে আমরা এইটাকে যদি মডুলাস দিয়ে দিই, তাহলে সেটা আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা হলো ভেলোসিটির ইকুয়েশন বের করলাম, এবং সেটা থেকে আমরা কার থেকে যেন একটা নয়েজ আসতেছে, ভেলোসিটির ইকুয়েশন বের করলাম, এবং সেটার সাথে আবার ফাইনালি গিয়ে ডিসপ্লেসমেন্টের একটা রিলেশনও বের করে ফেললাম। আচ্ছা, এখন আমরা এবার যাই যে অ্যাক্সিলারেশন। সো আমরা ভেলোসিটি বের করলাম, মানে বেগ বের করলাম, এবার ত্বরণ। আর ত্বরণ বের করতে হলে কি হবে? ত্বরণের ডেফিনিশন কি? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাই না? পরিবর্তনের হার কি? তাহলে আমরা এখন এই যদি ভেলোসিটি যে ইকুয়েশনটা পাইলাম, এই যে এটা, সেটাকে যদি আমি আবার টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কার ইকুয়েশন পাবো? ত্বরণের ইকুয়েশন পাবো। আচ্ছা, তাহলে সেম কাজটা এখানে করছে। dx বাই dt ভেলোসিটি সরাসরি আমরা দেখতে পারি, তো এখানে আমরা dx বাই dt লিখছে, বা আপনি সরাসরি v ও লিখতে পারেন, কারণ v ইকুয়াল টু আসলে dx বাই dt। সেটা করানোর পর আমাদের
জাস্ট একদম সিম্পল, আগেরটা থেকেও সহজ। সেই ভির মানটা বসানো হয়েছে, এই যে ভেলোসিটি ভির মানটা বসানো হয়েছে, তাহলে সাইন কে ডিফারেন্সিয়েশন করলে কজ হয়, ঠিক আছে? জাস্ট আগের মতো আর একটা ওমেগা আসবে, কারণ এখানে যেহেতু একটা ওমেগা আছে, সেই ওমেগা আর এই ওমেগা গুণ হয়ে ওমেগা স্কয়ার হয়ে যাবে। তার মানে এটা ওমেগা আর এই পুরোটা আমার এক্স এর ইকুয়েশন, তাহলে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। বুঝা গেছে? এটা জাস্ট আগেরটা থেকে সহজ, সহজ। ঠিক আছে? তাহলে এই ওমেগা এইটাকেও যদি আমরা ডিফারেন্সিয়েশন গ্রাফ করি, তাহলে আমাদের এরকম একটা গ্রাফ হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা যেটা করতে চাচ্ছি যে এটা রিলেটেড কয়েকটা ম্যাথ আমরা দেখব। ইকুয়েশনটা তুমি খেয়াল রাখতে হবে যে আচ্ছা ম্যাথের ওখানে দেওয়া আছে, তো আমরা একটু শীটের লাস্টের দিকে চলে যাই। লাস্টের দিকে গিয়ে আমার এখানে যেমন এটা এই ম্যাথটা যদি আমরা দেখি কি বলছে, এই পার্টিকেল মানে এখন আমরা কি দেখে আসলাম, একটু সামারি করি। সিম্পল হারমোনিক মোশনে থাকা একটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বের করছি, মানে এক্স এর ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন বের করছি, এরপরে ভেলোসিটি করলাম, এরপরে অ্যাক্সিলারেশন, তিনটা ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সিলারেশন তিনটে ইকুয়েশন বের করছি। তিনটে ইকুয়েশনের সাহায্যে ম্যাথগুলো হবে। একটা পার্টিকেল অসিলেটিং ইন সিম্পল হারমোনিক মোশন, অ্যামপ্লিটিউড দেওয়া আছে, তার মানে এর মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে মানে এফ এর মান দেওয়া আছে, অ্যামপ্লিটিউড দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। কম্পিউট মানে আমাকে বের করতে হবে কি ম্যাক্সিমাম ভ্যালুস অফ দ্য অ্যাক্সিলারেশন এন্ড ভেলোসিটি, অ্যাক্সিলারেশনের আর ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। আমরা জেনারেল ইকুয়েশন দেখে আসছি, ম্যাক্সিমাম মিনিমাম বলিনি, কিন্তু আমাদের ম্যাথে কি বললো যে অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু আর ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু বের করতে। এটা প্রথম অংশ। দুই নাম্বারটা বলছে অ্যাক্সিলারেশন ভেলোসিটি when the displacement is 9 সেন্টিমিটার। ওই ডিসপ্লেসমেন্ট যদি 9 সেন্টিমিটার হয় সেই ক্ষেত্রে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির মানও বের করতে হবে। একটা করি ইজি ম্যাথ, ঠিক আছে? তাহলে প্রথমে আমার যা যা দেওয়া আছে যে গিভেন দ্যাট অ্যামপ্লিটিউডের মান দিয়ে 15 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলাম, ফ্রিকোয়েন্সি 4 হার্জ। এক্স দিছে কেন? কারণ আমরা একটা ডিসপ্লেসমেন্টের এম এক্স এম মানে ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্টটা যখন ম্যাক্সিমাম হয় সেটাই আমার কি অ্যামপ্লিটিউড, তাই না? সেই জন্য এখানে এক্স এম দেওয়া আছে। তো এভাবে লিখতে পারেন, সরাসরি এই সমানও লিখতে পারেন, এগুলো দেওয়া আছে। আমাকে প্রথমে বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাক্সিলারেশন বের করতে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাক্সিলারেশন বের করতে হলে সূত্রটা হচ্ছে এরকম। তো আসলে এটা কোথায় থেকে আসছে? আমাদের এই অ্যাক্সিলারেশনের ইকুয়েশনটা হচ্ছে এটা, এখানে হয়তো একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, আমি সেই জন্য আবার লিখতেছি। অ্যাক্সিলারেশনের যে ইকুয়েশনটা আমরা একটু আগে দেখে আসলাম সেটা ছিল আমাদের এরকম, ওমেগা স্কয়ার এ cos ওমেগা টি প্লাস ফাই, এরকম আমাদের অ্যাক্সিলারেশন ইকুয়েশনটা ছিল। এখন আমাকে বলতেছে যে এই ম্যাথটা আসছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, তাহলে এখন আমাকে দেখতে হবে যে এই ইকুয়েশনটা ভ্যালু কখন সবচেয়ে ম্যাক্সিমাম হয়। তাহলে এই ইকুয়েশনটার ভ্যালু ম্যাক্সিমাম হবে যখন আসলে এই কজের যে মানটা আছে সেইটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? কজের সর্বোচ্চ মান যখন হবে তখনই আসলে এ ম্যাক্স হবে। তাহলে এ ম্যাক্স হবে, আর কজের সর্বোচ্চ মান কত? 0 ডিগ্রি, কজের 0 ডিগ্রি সর্বোচ্চ, মান। হ্যাঁ কজের সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1, তাই না? কজের সাথে আপনি যত অ্যাঙ্গেল গুলাই বসান এটা সর্বোচ্চ মান সর্বোচ্চ 1 হবে, 1 এর বেশি কখনোই হবে না। কজ 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 340 ডিগ্রি, যত অ্যাঙ্গেলই বসান সর্বোচ্চ মান আমার যাবে 1, সর্বনিম্ন -1 হবে। তাহলে যেহেতু আমাদের ম্যাক্সিমাম বলছে, তাহলে আমি কজের সর্বোচ্চ মানটা আমি নেব। তাহলে আমি এই ইকুয়েশনটাকে লিখতেছি মাইনাস ওমেগা স্কয়ার এ, আর কজের সর্বোচ্চ মান ম্যাক্সিমাম মান আমি জানি 1 হয়, তাহলে আসলে এ ম্যাক্স সমান আসলে আমার হবে কি মাইনাস ওমেগা স্কয়ার এ। সেই জন্য আমার এখানে এ ম্যাক্স সমান মাইনাস ওমেগা স্কয়ার এ লেখা হইল, ঠিক আছে? মাইনাসটা কোথায় গেল? মাইনাসটা আসলে এখানে মাইনাসটা নেগলেক্ট করছি, কারণ ভ্যালু বেশি, শুধু ভ্যালু, তো সেই ভ্যালুর জন্য আমরা মাইনাসটা দিলাম না। মাইনাসটা আসলে আমার ডিরেকশন নির্দেশ করে, কেউ যদি মাইনাস দিতে চান মাইনাস দিলে হবে, সমস্যা নেই। কিন্তু যেহেতু শুধু ভ্যালুর ক্ষেত্রে আমার মাইনাসটা নট ইম্পর্টেন্ট।
ঠিক আছে, বুঝা গেছে কিনা এতটুক? কে আছেন বুঝেন নাই সেটা বলেন। ঠিক আছে, তাহলে ম্যাথ করার সময় আপনাকে এভাবে করে দেখাইতে হবে এরকম না, আমি এখানে এই শীটে যেভাবে করা আছে এভাবে করলেই হয়ে যাবে। এর পাশে অ্যাক্সিলারেশন জেনারেল এই ইকুয়েশনটা লিখে দিলেন, তাহলে আমি বুঝতে পারলাম যে আপনি জানেন যে এই ইকুয়েশন থেকে আসলে ম্যাক্সিমাম ভ্যালুটা ক্যালকুলেট করা হয়েছে। তাহলে সেটা করার পর আমরা একটু ওমেগা সমান 2πf আমরা জানি, তাহলে কারণ এফ এ গেলাম কেন, কারণ আমার ম্যাথে এফ এর ভ্যালু দেওয়া আছে আর এ, তাহলে এখন এখান থেকে হ্যাঁ বলুন। সাইডে ওই ইকুয়েশনটা লিখলে স্যার, আর স্যার সাইডে ওই ইকুয়েশনটা লিখলে স্যার, আর এখানে আমাদের ওই ক্যালকুলেট করার দরকার নাই স্যার। না করে দেখাইতে পারেন, দেখাইতে পারলে ভালো, না দেখাইলেও সমস্যা নাই, ঠিক আছে, না দেখালে সমস্যা নেই। তাহলে এখন আমার এই তো হয়ে তো গেল, এফ এর মান আর এর মান দেওয়া আছে উপরে, এফ এর মান আর এর মান দেওয়া আছে, এগুলো বসানোর পরে যেটা হবে সেটাই আমার আনসার। তাহলে এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা বের হয়ে গেল আমাদের। ওকে, এরপরের অংশ কি বলছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ ভেলোসিটি, ভেলোসিটিরও ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। তাহলে একদম একই সিস্টেম, ঠিক আছে। ভেলোসিটির জেনারেল ইকুয়েশন আমরা জানি, এই যে মাইনাস ওমেগা এ, দেখা যাচ্ছে কিনা এটা একটু ঝাপসা আছে, আপনারা যখন ডাউনলোড করবেন তখন ভালো দেখবেন। মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস পাই, ঠিক আছে। তাহলে এখানেও আমার কি ভির মানটা ম্যাক্সিমাম হবে কখন, যখন সাইনের আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বসাবো, তাই না। সাইনেরও ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার 1, আছে সাইনেরও ম্যাক্সিমাম ভ্যালু 1, সাইনের ভ্যালু আপনি কখনোই 1 এর বেশি পাবেন না, আছে। তাহলে এটা যদি 1 বসাই, আমার এটা কি হয়ে যায় ওমেগা এ, তাই না, মানে মাইনাস ওমেগা এ প্লাস, আমার যেহেতু মাইনাস এখানে ওমেগা। অনলি ভ্যালু বলছে সেজন্য আমি মাইনাসটা বাদ দিলাম, ওমেগা এ করলাম, ওমেগা সমান 2πf এ, মান বসানোর পরে আমার এটা হয়ে গেল। বুঝা গেছে না ম্যাথটা? তাহলে আমাকে যদি বলতো যে ম্যাক্সিমাম না বলে যদি শুধু বলতো যে এরকম অ্যাক্সিলারেশন বের করো অথবা শুধুমাত্র ভেলোসিটি বললো, তখন আমরা এই ইকুয়েশন ইউজ করতাম, ঠিক আছে, যেটা আমরা জেনারেল ইকুয়েশন জানি। কিন্তু আমাকে যখন ম্যাক্সিমাম বললো তখন আমাকে একটু সহজ করে দিছে, এই ইকুয়েশনটাকে আমার ছোট করে আমি এইভাবে লিখে ফেলতে পারলাম। তো দেখতে হবে যে ম্যাক্সিমাম কথাটা উল্লেখ আছে নাকি নাই, উল্লেখ থাকলে এইভাবে ছোট করে ইকুয়েশনটা ইউজ করতে হবে, উল্লেখ না থাকলে জেনারেল যেটা আছে সেটাই আমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এরপরেরটা কি, অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। শুধুমাত্র ভ্যালু বের করা কি দেখবো স্যার? শুধুমাত্র কি বললেন, বুঝলেন? এবার পরেরটা আমাকে কি বলছে, অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট দিয়ে দিচ্ছে, মানে এক্স এর মান দিয়ে দিচ্ছে 9 সেন্টিমিটার এখানে, তাহলে আমাদের এখানে এক্স সমান 9 সেন্টিমিটার, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি। তাহলে দেখেন অ্যাক্সিলারেশন ইকুয়েশনটা এরকম ছিল যখন আমরা ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে লিখছিলাম, ওমেগা স্কয়ার এক্স, ওইখানে দেখাইছেন এরকম ছিল, আর ভেলোসিটিটা এরকম ছিল। তো এটা কিন্তু ম্যাক্সিমাম না, এটা জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশনে এর ইকুয়েশনটা ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে, ভেলোসিটির ইকুয়েশনটা ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে, ঠিক এক্স্যাক্টলি এই লাইনটাই আমার ওই ক্যালকুলেশনে দেখবেন যে লাস্টে আছে, ঠিক আছে। তাহলে আমার এক্স এর মান এখন শুধু দেওয়া আছে এটা, তাহলে এক্স এর মানটা আমরা বসাবো, আর 2πf এগুলো তো আমার জানাই, এগুলো তো দেওয়াই আছে উপরে, এগুলা বসাবো। দেখেন একটু তাকায় দেখেন যে কোথাও বোঝা যায় না এমন আছে কিনা কি, তাহলে বলেন। স্যার উপরেরটাতে আমার কোশ্চেন ছিল স্যার। কি কোশ্চেন? স্যার আমরা কি স্যার শুধুমাত্র ভ্যালোসিটি বের করে দেখবো না স্যার? ম্যাক্সিমাম তো দেখলাম, ভ্যালোসিটি শুধুমাত্র বের করে দেখবো না? আপনার ম্যাথে তো ভেলোসিটির কথা বলে নাই, সরাসরি মানে এই নাম্বারের 1 নাম্বার অংশটাতে এখানে শুধু ভেলোসিটির কথা বলছে। না স্যার, কিন্তু স্যার আপনি বললেন যে এখানে ম্যাক্সিমাম ভ্যালোসিটির কারণে আমরা একটু সহজ করে নিলাম, কিন্তু ভ্যালোসিটি বের করার সময় এই ইকুয়েশনটা ব্যবহার করব, ওইটাই কি আর বলছিলাম। হ্যাঁ, যখন আমাকে যদি ম্যাক্সিমাম শব্দটা না থাকতো এখানে, ঠিক আছে, তখন জি স্যার। আমি জেনারেল যে ইকুয়েশন সেটা দিয়ে করতাম। আমার তো ম্যাক্সিমাম শব্দটা দেওয়া আছে, তাহলে আমার জেনারেলটা করার তো দরকার নাই, ঠিক আছে। ম্যাক্সিমাম শব্দটা না থাকলে জেনারেল ইকুয়েশন যেটা ছিল সেটা দিয়ে আমরা করতাম।
জি স্যার। ম্যাক্সিমাম শব্দ কেন দেওয়া আছে সেজন্য আমি ম্যাক্সিমাম ইউজ করছি। এই ইকুয়েশনটাকে কমায়া আমার এই কন্ডিশন নিয়ে আসছি। যদি এখানে ম্যাক্সিমাম না থাকতো তাহলে আমি এই ইকুয়েশন ইউজ করতে পারতাম না, আমাকে এই ইকুয়েশন ইউজ করতে হইতো। বুঝা গেছে? স্যার ওই ইকুয়েশনটাই, জি স্যার ওই হ্যাঁ, ওই ইকুয়েশনটা ব্যবহার করা স্যার এই কোশ্চেনটা এটাই ওর নেট বলছিলাম নেটওয়ার্ক স্যার। খুব সমস্যা হচ্ছে। আবার বলেন, আপনার কথা বুঝি নাই। পাইছিল না ঠিক আছে, কথা বোঝা যায় না। তাহলে এখানে ওই কোশ্চেনটা একটু মানে লিখে দেন, ওটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এইটা তো লিখে এখানে করলামই, এখানে লিখে করাই দেখাইলাম না। এইটা তো দেখালাম যে এই ও, x সমান ঠিক। ওমেগা স্কয়ার কি হয়। স্যার ওই দাও ঠিক আছে, ওই আরে নিচে স্যার। এইটা আর নিচেটা এটা তো কার থেকে নয়েজ আসতেছে? আর এটা কয়বার দেখাবো যে এটা তো এই যে এখানকার এই যে এইটা তো আমরা এখান থেকে এই যে ইকুয়েশন গুলা, এই যে ভেলোসিটির ইকুয়েশন, এই যে এটা আবার অ্যাক্সিলারেশনের ইকুয়েশন, এটা তো আমরা দেখে গেলাম ওমেগা স্কয়ার এক্স। এগুলো তো সবকিছু এখান থেকে নিয়ে ম্যাথ করা, তাই না? এই যে ওমেগা স্কয়ার এ কজ ওমেগা টি প্লাস পাই, ওইটাই ওখানে সাইড নোট করে লেখা। ঠিক আছে, ওইখানে সাইড নোট করা এই ভেলোসিটির ইকুয়েশনটাই লেখা। এই যে এই ভেলোসিটির এই ইকুয়েশনটাই লেখা ওইখানে সাইড নোট করে। ঠিক আছে, তো আপনারা যখন এইটা করে যখন ওখানে যাবেন তখন দেখবেন যে সবকিছু ক্লিয়ার। এটা না করে সরাসরি ম্যাথ করতে যাবেন তখন একটু সমস্যা হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমার ওইটা ছিল ম্যাক্সিমাম ভ্যালু, আর এখানে একটা নির্দিষ্ট কন্ডিশনের জন্য অ্যাক্সিলারেশন আর ভেলোসিটির মানটা বের করতে বলছে। ঠিক আছে, করা আছে যেহেতু দেখে নিন। আচ্ছা, এটা কি বলছে? একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন আছে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 8 সেন্টিমিটার, ইনস্ট্যান্ট ভেলোসিটি শুধু সিম্পল ভেলোসিটি দেওয়া আছে 6 সেন্টিমিটার। ডিসপ্লেসমেন্ট তার মানে আমার x দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে এত। The displacement is 6 centimeter at and the instant velocity is, আচ্ছা আবার মানে দুইটা কন্ডিশন অ্যাকচুয়ালি, মানে দুইটা মোশন কথা। একটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট 8 সেন্টিমিটার হলে ভেলোসিটি দিছে আমার 6, এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশনে বলছে ডিসপ্লেসমেন্ট যদি 6 সেন্টিমিটার হয় ভেলোসিটি এত। দুইটা কন্ডিশন, দুইটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড বের করতে হবে, ফ্রিকোয়েন্সি বের করতে হবে আর টাইম পিরিয়ড বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে হবে যে একটা একটা ধরে নেব, প্রথমে একটা একটা করে করব। প্রথমটাতে যে x সমান 8 আর ভেলোসিটি 6, মানে প্রথম কন্ডিশনটা এটার জন্য দেখতেছি। তাহলে x 8 আর ভেলোসিটি 6, এটার জন্য ভেলোসিটির ইকুয়েশনটা আমরা যদি লিখি v = ওমেগা a স্কয়ার মাইনাস x স্কয়ার, আমার দুইটা ইকুয়েশন বের করব। দুইটা ইকুয়েশন থেকে আসলে আমার যেইগুলো বের করতে বলছে সবগুলো চলে আসবে। আগে দেখেন আমি যেভাবে বলতেছি, ভেলোসিটির ইকুয়েশন আমরা জানি এটা ওমেগা a স্কয়ার মাইনাস x স্কয়ার, একটু আগে দেখায় আসলাম। তাহলে এটাকে যদি দুই পাশে স্কয়ার রুট করি তাহলে এরকম হয় কিনা, দুই পাশে সরি মানে জি বর্গ স্যার। করি, বর্গ করি। জি স্যার। জি স্যার। এবার জি স্যার। এবার এখানে জাস্ট ভ্যালু গুলা বসাইলাম। v এর মান কত 0.06, এটাকে স্কয়ার করলে হয় 0.0036। ঠিক আছে, এটা তো ঠিক আছে। ওমেগা a স্কয়ার আছে, x এর মানে x সমান কত 0.08, তাহলে এটাকে যদি স্কয়ার করি x স্কয়ার হয়, মানে 8 কে স্কয়ার করলে 64 হয়। এটা বোঝা গেছে না, এক নাম্বার ইকুয়েশন। জি স্যার। তাহলে এটাকে আমি এক নাম্বার ইকুয়েশন দিলাম। এরপরে আবার দ্বিতীয় কন্ডিশন যেখানে আমার বলছে যে ডিসপ্লেসমেন্ট 6 আর ভেলোসিটি 8, তাহলে দ্বিতীয় কন্ডিশন x 6 ভেলোসিটি 8 সেন্টিমিটার আছে, সবগুলোকে মিটারে নিতে হবে। এটার জন্য আমি একদম সেম ইকুয়েশনটা লিখলাম, বর্গ করলাম, ভেলোসিটির মান বসালাম এই যে এখান থেকে 64 হবে। ওমেগা তো ঠিকই আছে, a ঠিকই আছে, x এর জায়গায় কত 6 ছিল 36 হয়েছে। তাহলে 2 নাম্বার ইকুয়েশন হয়ে গেল। এটা বোঝা গেছে কিনা? খুবই সিম্পল। এই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন কিভাবে আসলো সেটা বোঝা গেছে। জি স্যার। তাহলে এখানে দেখেন দুইটা ইকুয়েশন পাইছি। দুইটা ইকুয়েশনের মধ্যে যে ওমেগা আর a আছে, ওমেগা আর a। এখন আমাকে বের করতে হবে অন্য কিছু, অ্যামপ্লিটিউড, টাইম পিরিয়ড, এগুলো বের করতে হবে। এখন এই দুইটা ইকুয়েশন থেকে আর কি ক্যালকুলেশন করে অন্যগুলো বের করতে হবে। তো আমরা কি করব, 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে যদি ভাগ দিই বা 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে যদি ভাগ দিই তাহলে আমাদের এরকম হয়। 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ দিলাম,
তাহলে এরকম ওমেগা ওমেগাটা কাটাকাটি যাবে, তারপরে আর আর গুণ করে জাস্ট সিম্পল ক্যালকুলেশন আর আর গুণ করলাম দুইটার ক্ষেত্রে, তাহলে এই ইকুয়েশনটা পাবো। এরপরে এ কে এক পাশে নিয়ে আসি, করলে এটা দেখেন মানে সিম্পল যোগ বিয়োগ, ঠিক আছে, সিম্পল যোগ বিয়োগ। তাহলে এ স্কয়ার সমান একটা আসছে, সেটা থেকে এ সমান এত হবে, এটা করে দেখবেন, করে একদম আনসার মিলছে কিনা সেটা দেখবেন। আর পরীক্ষায় সরাসরি এরকম একবারে ডিজিট হুবহু মিলে যাবে এরকম নাম আসতে পারে, কিন্তু ক্যালকুলেশনটা যদি আপনি পারেন বুঝেন তাহলে হয়ে যাবে। তাহলে এই এ পর্যন্ত একটু বোঝা গেছে কিনা? এটা কেন যোগ বিয়োগ করে দেখা লাগবে না, আপনারা বুঝতে পারতেছেন যোগ বিয়োগ স্যার বুঝতে পারছি স্যার। এটা পর্যন্ত বোঝা গেছে কিনা সবার? জি স্যার। আচ্ছা একটু পর্যন্ত যদি জি স্যার, বুঝা গেছে। তাহলে আগাই। এরপরে আমার ওই এখন এই এর মানটা যদি আমি উপরের আমার যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই, এর মান তো পেয়ে গেলাম, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার দিয়ে ইকুয়েশন পাইছিলাম, যে কোনো একটাতে বসাই দিই, 1 নাম্বারে বসাইছি, তাহলে এর মান বসাই দিলে বাকি ওমেগার মানটা আমার চলে আসবে, তাহলে ওমেগার মানও পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এ পেয়ে গেলাম, ওমেগা পেয়ে গেলাম। এবার ফ্রিকোয়েন্সি আমরা জানি ওমেগা সমান 2 পাই এফ, আমরা ওমেগা সমান 2 পাই এফ জানি, ওইটা থেকে এফ সমান 2 পাই বাই ওমেগা লিখতে পারি, তাই না? তাহলে এটা থেকে ফ্রিকোয়েন্সি এফ সমান ওমেগা বাই 2 পাই লিখতে পারি। তাহলে ওমেগার মান 1 বের করছি একটু আগেই, এই যে ওমেগার মান 1 বসানো হলো, তাহলে ক্যালকুলেশন করে এত হার্জ। তাহলে আমার ম্যাথে এটাই বলছে যে অ্যামপ্লিটিউড বের করতে বলছে, ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, আর একটা মনে হয় টাইম পিরিয়ড বের করতে বলছে মনে হয়। হ্যাঁ, অ্যামপ্লিটিউড বের করলাম, ফ্রিকোয়েন্সি বের করলাম, টাইম পিরিয়ড বের করলাম। আর টাইম পিরিয়ড তো সহজ, t = 1/f, ঠিক আছে। টাইম পিরিয়ডের সূত্র হয়েছে ফ্রিকোয়েন্সির সাথে t = 1/f হয়। তাহলে এটা করার পরে আমার এরকম হবে, বোঝা গেছে কিনা? ও মানে ব্যাপারগুলো জি স্যার। ব্যাপারটা একই, মানে এক একটা ম্যাথ এক একভাবে ক্যালকুলেশন, আর কিছুই না, ঠিক আছে। তো আমাদের মোটামুটি অনেক সময় চলে গেছে, আমরা পরীক্ষার জন্য রেডি হই। তবে জাস্ট একটু বলি যে এই দেখেন 3 নাম্বার ম্যাথ, মানে একদম সেম ফর্মুলা করা আছে, আমি আর একবার করে দেখাচ্ছি না, কারণ আমরা সেম ফর্মুলা দিয়ে করানো ম্যাথ 2 টাকা করাইছি, আর করানো আমার মানে বেশি হয়ে যায় করানো, কারণ যেহেতু অলরেডি করাই আছে। তাহলে 3 নাম্বার ম্যাথ, 4 নাম্বার ম্যাথ, এগুলা আপনারা করবেন, ঠিক আছে। এরপরে অ্যাকচুয়ালি এই যে 3, 4, 5, ঠিক আছে, এই শুধুমাত্র 6 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথ আর 7 নাম্বার ম্যাথ। 6 আর 7 বলতে পারেন, বাদ দিতে পারেন, যেহেতু এটা থিওরি পড়াই নাই, বাট 6 আর 7 বাদ দিয়ে এই যে 1 থেকে 5 পর্যন্ত এগুলো সবগুলো করতে হবে, ঠিক আছে। করা আছে, যদি করা থেকে না বুঝেন তাহলে ক্লাসে আলোচনা করতে পারবো, কিন্তু না বুঝার কোনো কারণ নাই, আশা করি বুঝবেন যেহেতু করা আছে, ঠিক আছে। তো 1 আর 2 করে দিলাম, 3, 4, 5 এগুলো আপনাদের দায়িত্ব করে নেওয়া, একদম সেম সূত্র দিয়ে, যেহেতু ওইটা আর এখানে দেখানোর দরকার মনে করতেছি না, ঠিক আছে। ওকে জি স্যার।